এই যে আন্দোলন, এটা সহিংস আন্দোলনে পরিণত হচ্ছে। এরা আগুন লাগিয়ে দিচ্ছে জায়গায় জায়গায়। এদের কাছে যে ধরনের আগ্নেয়াস্ত্র পাওয়া যাচ্ছে, এই ধরনের আগ্নেয়াস্ত্র ছাত্র সমাজে থাকার কথা। তাদের হাতে তো কলম থাকে, বই থাকে, খাতা থাকে। তাদের কলমের জোরে তারা প্রতিবাদ করতে পারেন বা তারা শান্তিপূর্ণ নিরস্ত্র একটা আন্দোলন করতে পারেন। কিন্তু আমরা দেখছি ছবিগুলো সমাজ মাধ্যমে দেখতে পাচ্ছি, ওখানে যেহেতু ইন্টারনেট পুরোপুরি বন্ধ, সেরকমভাবে জানার খুব একটা উপায় নেই কী হচ্ছে। যেটুকু টিভির মাধ্যমে দেখছি বা যেটুকু সংবাদপত্রে দেখছি বা সোশ্যাল মিডিয়া দেখছি, তো সেখানে যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, ওদের হাতে আগ্নেয়াস্ত্র, দামি দামি আধুনিক আগ্নেয়াস্ত্র। এই আগ্নেয়াস্ত্রগুলো তুলে দিচ্ছে কারা? মানে এটা একটা সরকার বিরোধী বা দেশ বিরোধী চক্রান্ত নয় তো? ওরা জেলখানায় আগুন লাগিয়ে দিচ্ছে, সেখানকার বন্ধুদেরকে পালিয়ে যেতে সাহায্য করছে। এটা তো সরাসরি রাষ্ট্রের নিরাপত্তাকে থ্রেট জানানো হচ্ছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে, এই ধরনের বিষয়গুলো মানে আস্তে আস্তে আমরা দেখছি এই আন্দোলনের অভিমুখ বদলে যাচ্ছে। ভারত বিরোধী স্লোগান উঠছে, হিন্দুত্ব বিরোধী স্লোগান উঠছে। এবং এই বিষয়গুলোকে এখানে যারা বামপন্থী আছেন এবং বেশ কিছু বামপন্থী মনোভাবাপন্ন লোকজন আছেন এবং সেলিব্রিটি আছেন, তারা এই বিষয়টাকে সমর্থন করছেন। মানে তারা কি এই হিংসাটাকে সমর্থন করছেন? আমি প্রশ্ন করতে চাই তাদের কাছে, তারা কি হিংসাটাকে সমর্থন করছেন? এই ভারত বিরোধী স্লোগানগুলোকে সমর্থন করছেন? নাকি ছাত্রদের হাতে বন্দুক, তারা বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মানুষকে থ্রেট দিচ্ছে, এটাকে আপনারা সমর্থন করছেন? মানে বরাবরের মতন ভারত বিরোধী প্রপাগান্ডা চালানোর জন্য এখান থেকেও এই বামপন্থীদের কাছ থেকে কোনো রসদ যাচ্ছে কিনা সেটাও খুঁজে দেখা দরকার আছে। অর্থাৎ এটা একটা কথা তুমি বলছো যে ওখানে যে ভারত বিরোধী স্লোগান উঠছে, তার রসদটা ভারত থেকেই বামপন্থীরা যোগাচ্ছে। আমি বলছি না, আমি সমাজ মাধ্যমে যাদেরকে সমর্থন করতে দেখছি, দেখুন আমরা কি জানি, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনকেই সমভাবে ঘৃণা করা উচিত। যারা অন্যায় করছে, আমি এটাও জানি না ওরা অন্যায় করছে কিনা, কিন্তু যদি বন্দুক নিয়ে ঘুরে বেড়ায়, জেলে আগুন লাগিয়ে দিচ্ছে, সহিংস আন্দোলন করছে, এটা যদি রাষ্ট্রের নিরাপত্তার বিরুদ্ধে ক্ষতির কারণ হয়, তাহলে সেই রাষ্ট্র তার সেই রাষ্ট্র তার পদক্ষেপ নেবে। এটা যে কোনো দেশের ক্ষেত্রে সত্যি। যদি কোনো আন্দোলন এরকম রাষ্ট্র বিরোধী হয় এবং রাষ্ট্রের নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলে, তাহলে সেখানকার সরকার সেটাকে পদক্ষেপ নেবে। তবে গুলি চালিয়ে দেওয়া, মানে সরকারের তরফে, পুলিশের তরফে গুলি চালিয়ে দেওয়া, ছাত্র মৃত্যু, এটা কোনোভাবেই কাম্য নয়। কিন্তু এখানকার বামপন্থীদের আমি যেটা দেখছি, তারা যে ধরনের প্রোপাগান্ডা চালানোর চেষ্টা করছেন, এটা কিন্তু অন্যায়। মানে সরাসরি ভারত বিরোধিতা যখন প্রশ্ন আসছে, যখন ওদের স্লোগানগুলো বদলে গিয়ে ভারত বিরোধিতা স্লোগান হয়ে যাচ্ছে এবং সেগুলোকে সমর্থন করা হচ্ছে, তার মানে এই দেশে বসে, এই রাজ্যে বসে কিছু মানুষ ভারত বিরোধিতাকে সমর্থন করছেন, যেটা একেবারেই কাম্য নয়, এটা হওয়া উচিত নয়। এবং এই যে লেখাগুলো, এগুলো তো রসদ যোগাচ্ছে, অবশ্যইভাবে এটা মানসিক জোর দিচ্ছে, সমর্থন করছে তাদের। যখন তারা দেখছে যে আমার দেশে বসে ওদের সমর্থকরা মানে আমার দেশে বসে ওদের হয়ে সমর্থন করছে এবং ভারত বিরোধিতাকে সমর্থন করছে আমার দেশের লোকজন, তখন সেটা ওদেরকে নিশ্চয়ই মানসিকভাবে আরও বেশি জোর দেবে, আরও বেশি ভারত বিরোধিতা করার সুযোগ করে দেবে। এটা উচিত নয়। 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস, এবং সেখানে যেটা জানা যাচ্ছে যে অখিলেশ যাদবও আসছেন। এবারে মমতা ব্যানার্জির আরও পাল্লা ভারী। হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু তুমি ভুল করলে সঙ্গীতা। এটা তৃণমূলের শহীদ দিবস নয়। মানে যারা মারা গিয়েছিলেন তারা কেউ তৃণমূলের ছিলেন না, তারা কংগ্রেসের ছিলেন। এখন যদি তৃণমূলের যে সমস্ত নেতা নেত্রীরা মঞ্চ আলো করে বসে থাকেন, যদি তাদেরকে জিজ্ঞেস করা যায়, আচ্ছা শহীদ যারা হয়েছিলেন তাদের 5 জনের অন্তত নাম বলুন তো, আমি নিশ্চিত মানে এই প্রশ্ন তুমি গিয়ে করো, যে কোনো তৃণমূলের মুখপাত্রকে নিশ্চয়ই, যখন তোমার দেখা হবে 21শে জুলাই পরবর্তী সময়ে, গিয়ে প্রশ্নটা করো যে আচ্ছা শহীদ দিবসে তোমরা তো নিশ্চয়ই গিয়েছিলে, কিন্তু 5 জন কেন, 3 জন শহীদের নাম বলো দেখি। ওরা বলতে পারবে না। আর এই আন্দোলনটাকে তো, মানে এই যে শহীদ দিবস, এটাকে তো মমতা বন্দ্যোপাধ্যায় হাইজ্যাক করে নিয়েছিলেন, নিজের নামে চালিয়ে দিচ্ছেন। তৃণমূলের শহীদ দিবস বলে চালানোর চেষ্টা করা হচ্ছে। আসলে তৃণমূলের কেউ শহীদ হয়নি সেদিন। যারা শহীদ হয়েছিলেন তাদেরও কোনো প্রতিনিধিদের আমরা দেখতে, মানে তাদের বাড়ির কোনো প্রতিনিধিদের দেখতে পাই না, তাদের প্রতি ন্যূনতম শ্রদ্ধাও জানানো হয় না। মানে 21শে জুলাইয়ের মঞ্চটা এই মুহূর্তেটা হাসির খোরাকে পরিণত হয়েছে। কখনো মমতা বন্দ্যোপাধ্যায় দুহাত তুলে নাচানাচি করেন, কখনো দেব এসে গান করেন, কখনো বাকি সমস্ত যারা মানে অভিনেতা অভিনেত্রীরা আছেন তাদের একটা র্যাম্প ওয়াক, ক্যাটওয়াকের মতন হয়ে যায় বিষয়টা। কাজেই এই শহীদ দিবস নেই, ওটা বিজেপির বিরুদ্ধে বিষোদগারণ দিবস বলতে পারেন বা প্রোপাগান্ডা ছড়ানোর দিবস বলতে পারেন। আর খুব বেশি দিন মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ দিবস পালন করার সুযোগ পাবেনও না। 26 আসছে, খুব বেশি দেরি নেই, উনি প্রতিফলন সেটা দেখতেই পারবেন। অখিলেশ যাদব আসছে, আরও পাল্লা ভারী, সে জায়গায় কি কোনো একটা নার্ভাস ফিল হচ্ছে বিজেপির? কিসের জন্য নার্ভাস ফিল হতে যাবে? মানে এই মুহূর্তে তৃতীয়বার সরকার গঠন করে আমরা কেন্দ্রে আছি। এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের সবথেকে বেশি মানে বিশ্ববন্দিত নেতা তো তিনি ছিলেনও, কিন্তু এই মুহূর্তে টুইটারেও সমস্ত নেতাকে ছাড়িয়ে গিয়ে তিনি তার সবথেকে বেশি জনপ্রিয় নেতা এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 100 মিলিয়ন ফলোয়ার তার। কাজেই সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির যে বিজয়ের রথ, সেটা থামানো কারোর পক্ষে সম্ভব না। মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে তো সম্ভবই নয়, এবং অখিলেশ যাদব তো এদের পক্ষেও সম্ভব না। সেটা
ভারতের মানুষ আরেকবার প্রমাণ করে দিয়েছে। বাংলায় তো সে রথের চাকা এগোচ্ছে না। না না, বাংলায় কী ধরনের নির্বাচন হচ্ছে সেটা আমরা সবাই দেখেছি, কীভাবে নির্বাচন হয়েছে, কীভাবে নির্বাচনের আগে মানুষকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হয়নি, তাদের উপর অত্যাচার করছে, সেটা আমরা দেখেছি। কিন্তু এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মানে যে অখিলেশ যাদবের কথা বলা হচ্ছে, এটা তো মন্ত্রী গঠন করে ফেলেছিল, মানে হাওয়াই চটি দিল্লি যাবে এরকম, মানে একদম পোস্টার ছেপে দিয়েছিল সোশ্যাল মিডিয়ায়, এবার দিল্লি যাবে হাওয়াই চটি, এরকম একটা স্লোগান উঠেছিল, হাওয়া উঠেছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ক্যাবিনেটে কাকে কাকে রাখবেন সেগুলো পর্যন্ত ঠিক হয়ে গিয়েছিল। কারা কারা প্রধানমন্ত্রী হবেন ঘুরিয়ে ফিরিয়ে, মানে ইনি 3 মাস উনি 3 মাস এরকমভাবে প্রধানমন্ত্রী হবেন, কেউ উপপ্রধানমন্ত্রী, তো পুরো দপ্তর গঠন করে ফেলেছিলেন। তারপর আমরা কি দেখলাম? বাকি আর কোথাও কোনো রাজ্যে, মানে অন্যান্য জায়গায় যেখানে এর আগে তৃণমূল ত্রিপুরা বলুন বা গুজরাট বলুন বা উত্তর পূর্বে যে সমস্ত জায়গাতে ওরা এর আগে প্রার্থী দিয়েছিল, সমস্ত জায়গায় গোয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় তৃণমূল হেরেছে। কাজেই পশ্চিমবঙ্গ বাদে তৃণমূলের আর কোথাও অস্তিত্ব নেই। কিছুদিন পরেই অস্তিত্বটুকু আর থাকবে না, বিশ্বাস করুন। মানে গায়ের জোরে সিপিএম যেরকম 34 বছর, মানে শেষের কিছু বছর আমরা দেখেছি সিপিএম রীতিমতো গায়ের জোরে হারমাত বাহিনী দিয়ে ভোট লুট করেছে, আমরা এখানেও দেখছি বারবার সন্দেশখালী থেকে শুরু করে সমস্ত জায়গায়। এই যে তৃণমূলের আগে কি হতো, অনুব্রত মণ্ডলের নাম জানতে পারতাম আমরা, মানে কয়েকজন মাসেলম্যানের নাম জানতাম। এখন আমরা কি দেখছি, উত্তর থেকে দক্ষিণ, মানে শুধু শাহজাহান থেকে শুরু করে জেসিবি থেকে শুরু করে জয়ন্ত থেকে শুরু করে তৃণমূলের জায়গায় এরকম হারমাত বাহিনী তৈরি হয়ে গেছে। এরাই তৃণমূলের ভোট মেশিনটাকে নিয়ন্ত্রণ করছে। তবে এটা আর খুব বেশি দিন নেই, কারণ সিপিএমেরও 34 বছর আমরা দেখেছি শেষ হয়েছে, তৃণমূলেরও শেষ হবে, খুব শিগগিরই শেষ হবে।